আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আমার নাম কারি মোহাম্মদ ফয়সাল মাহমুদ। আমি সহি পদ্ধতিতে দ্রুত কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সহকারী শিক্ষক। আমরা বিভিন্ন এলাকাতে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, এলাকাতে, শহরে কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষা দিয়ে থাকি। তো ইনশাল্লাহ আমি অনেক উদ্যোগ নেওয়ার পরে চেষ্টা করেছি যে কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষা কিভাবে দেওয়া যায় অনলাইনে। সেজন্য আমি একটু চেষ্টা করার পরে, অনেক চেষ্টা করার পরে একটা কোর্স চালু করার চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আমার এই কোর্সটা যদি আপনারা করেন সুন্দরভাবে, ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন। আর কারিয়ানা আর নুরানির মধ্যে পার্থক্য একটা হলো, সেটা হলো যে নুরানি যে পদ্ধতি সেটা জেনারেল যারা পড়ে, জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করে তাদের জন্য না। কারিয়ানা পদ্ধতিটা যে কোনো মানুষ পড়তে পারে, কিন্তু নুরানি শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য বেশি ভালো। ওটা এমনি মানুষ পড়তে পারবে, সমস্যা নেই, কিন্তু একটু কঠিন হবে। ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো আমরা কোরআন শিখবো, তার আগে কোরআন শেখার আগে কিছু আদব আছে। যেমন আল্লাহর নামে শুরু করা, বিসমিল্লাহ বলে। তারপরে আমরা একটা ছন্দ পড়ি। এই কারিয়ানা যারা পড়াই তারা একটা ছন্দ পড়াই, তো ছন্দটা আমি পড়বো ইনশাল্লাহ। তো আমার কাছে তো সামনে তো স্টুডেন্ট নেই, আপনারা পড়বেন, আমি পড়বো, তারপর আপনি পড়বেন। আমি পড়ার পর একটু থামবো, আমি বলবো, ধরেন আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাবেন, তারপর আমি আবার বলবো। ঠিক আছে, এইভাবে। তো শুরু করি, হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما। ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, ভাষা যেন হয় মধুর, আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। রহিম রহমান গো আমার, ওহে দয়াবান। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছন্দটা আমরা প্রতিদিন পড়ে থাকি। প্রতিটা প্রতিটা ক্লাস চালু করার আগে এই ছন্দটা আমরা পড়ে থাকি। কারণ কি, এই ছন্দটার মাধ্যমে যা যা বাংলাতে বলা হয়েছে। আর আরবিতে একটা দোয়া আছে যে রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এই দোয়াটা যারা মাদ্রাসায় পড়ে, বা ধরেন যারা কোরআন পারে না, তারা তো এখন পড়তে পারবে না, সেহেতু তারা এই কথাটা ট্রান্সলেট করে বাংলাতে বলা হয়েছে। যেমন ও হে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, এগুলো ঠিক আছে। তো এগুলো থেকে আমরা পড়বো। ঠিক আছে, তো আমরা ইনশাআল্লাহ কোরআনের ক্লাস শুরু করব। ঠিক আছে। তো আমরা যদি কোরআন শিখতে চাই, আমাদের 6টা বিষয় লাগবে, বা আমি বোর্ডে লিখছি, দেখেন কি লাগবে। আমরা যদি কোরআন শিখতে চাই, ঠিক আছে, আমাদের 6টা বিষয় লাগবে। দেখেন লেখা আছে, 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়। লেখা আছে না, 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়। তাহলে 6টি বিষয় কি কি আমাদের পর্যায়ক্রমে দেওয়া আছে। ইনশাআল্লাহ আমি 6টা বিষয় পর্যায়ক্রমে আলোচনা করব। ঠিক আছে। যেমন দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল, একটা একটা করে। প্রথমে মুছে দেবো, তারপর কিভাবে কি করব সব আমি বলে দেবো। আপনারা যারা বুঝবেন না, ভিডিওটা স্কিপ করে কেটে কেটে তারপর আবার দেখবেন। ঠিক আছে, মানে ব্যাকে গিয়ে রিভাইজ করে, ঠিক আছে, রিভাইন্ড করে, ঠিক আছে, দেখবেন। আমি শুরু করেছি ইনশাআল্লাহ, হ্যাঁ। দেখেন, লেখা আছে 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়, তাই না? যেমন দেখেন 6টি বিষয়ের মধ্যে কি কি আমরা সেটা দেখবো। যেমন অক্ষর পরিচয়, প্রথমটা হচ্ছে অক্ষর পরিচয়। তারপরটা হারকাত। তারপরটা কি হারকাত। প্রথমটা অক্ষর পরিচয়, তারপরটা হারকাত, তারপরটা তানবিন, তারপরটা কি তানবিন, হ্যাঁ। তারপরটা সুকুন, সুকুন, সুকুনটা সুকুনটা চিহ্ন। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে শিখবো। তারপরে তাসদিদ, 5 নম্বরটা তাসদিদ। তারপর 6 নম্বরটা তাজবিদ, খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ 6 নম্বরটা, যেটার নাম তাজবিদ। আমরা অনেকে কোরআন পড়তে পারি, কিন্তু তাজবিদ সম্পর্কে আমাদের ধারণা নেই। এই জন্য আমাদের সবের পরিবর্তে গুনাহ হয়ে যায়, না আউযুবিল্লাহ। তো এই জন্য আমাদের উচিত তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করা। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছে যে আউযির আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, অন্তর থেকে বের করে দাও তোমাদের ভিতর কি সুর আছে। ঠিক আছে। তো আমরা শুরু করবো, ঠিক আছে, একটা একটা করে, ঠিক আছে।
তো দেখেন, আমরা তো পড়লাম 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়, তাই না? প্রথমটা অক্ষর পরিচয়, তাই না? প্রথমটা নিয়ে এখন আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আমি মুছে দিয়ে একটা একটা করে আলোচনা করি। তো আমরা শুরু করছি। প্রথমটা আমি লিখলাম 1 নম্বর। প্রথমটা ছিল অক্ষর পরিচয়। কি ছিল? অক্ষর পরিচয়, ঠিক আছে। অক্ষর, আমার বাংলা হাতের লেগে একটু সমস্যা আছে, মাইন্ড করবেন না কেউ, ঠিক আছে। অক্ষর পরিচয়, পরিচয়। তো প্রথমটা অক্ষর পরিচয়, ঠিক আছে, একটু দেখেন। প্রথমটা আছে অক্ষর পরিচয়। অক্ষর পরিচয় বলতে বোঝায়, যেমন ধরেন, অক্ষর পরিচয় বলতে বোঝায় অক্ষর। আরবিতে আমরা আরবি শিখছি, যেহেতু কোরআন শিখছি, কোরআনের আরবিতে কত অক্ষর আছে? যেমন আমরা বাংলা পড়ি না, বাংলাতে কতগুলো অক্ষর আছে? 39টা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি? 11টি। ঠিক এমনই অক্ষরের একটা আছে, সরি, অক্ষরের একটা পয়েন্ট আছে, মানে অক্ষরের একটা সীমা আছে। কয়টা অক্ষর? 10টা, 20টা, কয়টা? তো আরবিতে অক্ষর আছে, মানে কোরআনে অক্ষর আছে। যেমন অক্ষর পরিচয়, অক্ষর পরিচয় বলতে একটু ভালো করে বোঝাই। অক্ষর পরিচয় বলতে বোঝায় অক্ষরের সাথে পরিচিত হওয়া। যেমন ধরেন, একটা অক্ষরের নাম বলি আলিফ, তারপরে বা, তা, সা, এভাবে পর্যায়ক্রমে পড়তে হবে একটা একটা করে। তো তারপরে যেমন ধরেন আমি একটু বাংলার কথা বলি, ক আছে, খ আছে। ইংলিশের কথা বলি, এ আছে, বি আছে, সি আছে। ইংলিশে অ্যালফাবেট কয়টা? মানে ইংলিশে মোট অক্ষর কয়টা? 26টা, তাই না? যেমন এ বি সি ডি, এগুলো, ঠিক আছে, জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত। তারপরে তো তেমনি অক্ষর পরিচয় আরবিতে, অক্ষর পরিচয় আরবিতে অক্ষর হচ্ছে 29টি। যেমন দেখেন, অক্ষর পরিচয় অক্ষর হবে 29টি। নিচে লিখে যাতে ভালো করে বোঝা যায়। অক্ষর পরিচয় আহ অক্ষর রয়েছে 29টি। কয়টি? বড় করে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ কি, বোর্ডটা ছোট তো, ঠিক আছে। অক্ষর পরিচয় অক্ষর 29টি। কয়টি? 29টি। 29টি অক্ষর ভালো করে চেনা, কোনটায় কি হবে। আমি একটা লিখছি, দেখুন, দেখেন। আমি প্রথমটা লিখলাম বা। প্রথমটা আলিফ হবে, কিন্তু বা লিখলাম যাতে বোঝা শিখছে। এই অক্ষরটার নাম বা, ঠিক আছে। এই বাটা কিভাবে হবে? যেমন ধরেন, একটা আগে একটু ইংলিশ দিয়ে বোঝাই। যেমন ইংলিশে আছে এটা এ, তাই না? তাই না? এটা ইংলিশের এ। তেমনি আবার ইংলিশে এমন অক্ষর আছে যেটা এ, এটাও এ। ইংলিশে এটাও এ না? পার্থক্য কি? এটা বড় হাতের, এটা ছোট হাতের। তেমনি এটা যেমন চিনতে হবে, এটাও চিনতে হবে, না হলে আমাদের পড়া ভুল হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন, এটা যেমনি বা, এই যে আহ, এই যে একটা দাগ, এই নিচে অক্ষরটাও বা। অক্ষরটার নাম কি? এটাও বা। তারপরে ধরেন, এইভাবে থাকতে পারে, এই যে নিচে, ঠিক আছে, এটাও বা, ঠিক আছে। তো সামনে, পেছনে এবং বড়, এক কথা বলতে পারেন বড়, মাঝারি, ছোট, এভাবে অক্ষর থাকবে, ঠিক আছে। তো আমি একটু ভালো করে বোঝাই। তাহলে অক্ষর পরিচয় বলতে আমরা কি বুঝলাম? আরবিতে অক্ষর আছে 29টি, তাহলে আমরা বলতে পারি আরবি অক্ষর 29টি ভালো করে চিনতে হয়, ঠিক আছে। 29টি যেহেতু অক্ষর, আমরা যখনই আমাদেরকে জিজ্ঞেস করবে, বলো তো আরবিতে অক্ষর কয়টি, আপনারা বলবেন যে আরবি অক্ষর 29টি। আর যখন আপনাকে ছন্দ ধরবে, ছন্দ পর্যন্ত, মানে একটা হেডলাইন, ব্যাখ্যা, বলো তো অক্ষর পরিচয়ের ছন্দটা বলো তো। অক্ষর পরিচয়ের ছন্দটা বলবেন যে আরবি অক্ষর 29টি ভালো করে চিনতে হয়, ঠিক আছে। এ হলো পড়া। তারপর আমরা দ্বিতীয়টা দেখবো। দ্বিতীয়টা ছিল আমাদের হারকাত। তো আমি হারকাত লিখছি, আগে এটা মুছে দিই যাতে ভালো করে বোঝা যায়। দ্বিতীয় নম্বরটা আমাদের ছিল হারকাত। আমরা লিখি হারকাত। হারকাত বলতে বোঝাই, বাংলাতে বোঝায়, একটু বাংলা, আমরা যেহেতু আগে বাঙালি, আমাদের বাংলা মনে আছে, তো আরবি যত আমরা পারি না, সেই জন্য আমি বাংলাতে বোঝাই। যেমন আকার, হস্যিকার, হস্যকার, এটাকে বলা হয় জবর, মানে হারকাত, ঠিক আছে। যেমন দেখেন, আমি একটু লিখি, এই যে ব, এই অক্ষরটার নাম কিন্তু ব, তার সাথে কি যোগ দিলাম? বা, তাই না? এইটাই হবে, আমরা এইটা এই যে আকারটা, যেমন বর্ষার যোগ হলো, তেমনি অক্ষরের সাথে আকার, হস্যিকার, হস্যকার যোগ হবে, সেটাকে বলবে হারকাত। তো হারকাতটা কয়টি আমি সেটা দেখবো। হারকাত বলে এই তিনটাকে। যখন এইটা, এটা, এটা, যেমন এদের নাম আছে, আবার খালি দাগ বলা যাবে না, বা মাথা গোল বলা যাবে না। যেমন দেখেন, এটা জবর, এটা জের, এটা পেশ। তো এটা অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর, যে এটা তো একই, তাহলে কিভাবে বুঝবো কোনটা কি? এটা জবর, এটা জের, কিভাবে বুঝবো, তাই না? তো পার্থক্য হলো, এটাই জবর, এটাই জের, এটাই জবর, এটাই জের। পার্থক্য হলো,
এই যে একটা অক্ষর লিখি আমি আলিফ, ঠিক আছে, আলিফ মানে একটা অক্ষর, এইটা যদি অক্ষরের উপরে থাকে তাহলে জবর, আর এইটা যদি অক্ষরের নিচে থাকে তাহলে জের, ঠিক আছে। তারপরে এই যে উপরটা এটা একটা দেখছেন, এটার নাম পেশ, এটার নাম কি পেশ, এই যে পেশটা এটাও থাকবে উপরে, ঠিক আছে। তো আমরা বলতে পারি জের জবর পেশ, মানে এই যে জের জবর পেশ যদি একটি করে হয়, আর একটু খেয়াল করবেন, হ্যাঁ এখানে আছে জের জবর পেশ কয়টি আছে সেটাও একটু লক্ষ্য করার বিষয়। যেমন এখানে আছে একটি জের, একটি জবর, একটি পেশ, তাহলে আমরা বলবো জের জবর পেশ যদি একটি করে হয় তাহলে তার নাম হারকাত বলা হয়। কি বলা হয়? হারকাত। হ্যাঁ, যারা বুঝতেছেন না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। দেখেন জের জবর পেশ যদি একটি হয় তার নাম হবে হারকাত। কি হবে? হারকাত। যেমন একটু বুঝি, এবার হারকাতের উচ্চারণটা আমি দেখে দিচ্ছি। হারকাতের এই জবরের উচ্চারণ কি হবে, জেরের উচ্চারণ কি হবে, পেশের উচ্চারণ কি হবে, আমি সেটা বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমে দেখেন জবর, জবরের উচ্চারণ হবে আকার, যেমন এটাই জবর, হ্যাঁ জবর উচ্চারণ হবে আকার। কি কার? আকার, ঠিক আছে, আকার লিখি, আকার, ঠিক আছে, আকার। তারপরে এটা জবর, এটা জের, হ্যাঁ তো আমি একটু এই পাশে দিলাম, ঠিক আছে, পার্থক্য উপর নিচে দিয়ে দিলাম। জের উচ্চারণ হবে হস্যিকার। কি কার? হস্যিকার, ঠিক আছে। তারপরে পেশ, পেশের উচ্চারণ হবে হস্যুকার। কি কার? হস্যুকার, ঠিক আছে। যেমন আমরা বললাম জবরের উচ্চারণ হবে আকার, জেরের উচ্চারণ হবে হস্যিকার, পেশের উচ্চারণ হবে হস্যুকার, ঠিক আছে। এটা কিভাবে আমরা সেটা দেখবো। যেমন দেখেন যেমন দেখেন জবরের আকার বললাম না, আমি আগে একটা অক্ষর লিখবো, আগে একটা জিনিস দেখাই, বাংলাতে বোঝাই। যেমন এই অক্ষরটার নাম ব, যেহেতু আকার দেবো তাহলে বা বা হবে না, এটা হবে জবর, আকার হবে জবর। তারপর যদি যদি জের ব্যবহার করি তাহলে বি, মানে যদি হস্যিকার বললাম, হস্যিকার দিলে হবে, দীর্ঘিকার দিলে হবে, তবে হস্যিকার বলছি হস্যিকার দিই। এই যে হস্যিকার, জের উচ্চারণ হস্যিকার, তার মানে বয়সী বি, এই যে হস্যিকারটা জের। তারপরে পেশ যেহেতু বললাম হস্যকার হবে, যেমন দেখেন আহ পেশটা হবে হস্যকার বললাম না, তো বা পেশ বু, এ হলো পড়া। যেমন জের জবর পেশ, জের উচ্চারণ, জবর উচ্চারণ হবে আকার, জের উচ্চারণ হবে হস্যিকার, পেশের উচ্চারণ হবে পেশের উচ্চারণ হবে হস্যকার, ঠিক আছে। তো দেখেন আমাদের হস্যকারটা বোঝা গেল, ঠিক আছে। তো যেমন বা পেশ বু, তা পেশ টু, যেহেতু পেশের উচ্চারণ হবে। তারপর জবর দেখাই, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, এর সামনে আমরা শিখবো এটা, ঠিক আছে। তো এই ছিল আমাদের হারকাত, ঠিক আছে। হারকাতের তিনটা পয়েন্ট আছে, কয়টা? তিনটা। প্রথমত হারকাত কাকে বলে সেটা জানতে হবে। যেমন জের জবর পেশ যদি একটি করে হয় তাকে বলা হবে হারকাত, ঠিক আছে। জের জবর পেশ যদি একটি হয় হারকাত বলা হয়, ঠিক আছে। তারপরে জের থাকে, একটু লিখি, জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে অক্ষরের উপরে, এইটাও একটা হারকাতের পয়েন্ট। যেমন বললাম না হারকাতের পয়েন্ট তিনটা, তিনটা বললাম না। যেমন একটা হলো হারকাত কাকে বলে, দ্বিতীয়টা হারকাত কোথায় থাকে, তৃতীয়টা হারকাতের উচ্চারণ, হারকাতের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আমি একটু দেখে নিই। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে কিভাবে, যেমন দেখেন এই যে বা জবর অক্ষরটা লিখি, এই যে বা জবর, বা জবর বা, ঠিক আছে। আমি বাংলা একটু লিখছি, দেখেন বা জবর বা, ঠিক আছে। এই যে বা জবর বা, এই বাটা আমি তাড়াতাড়ি, যেহেতু বললাম তাড়াতাড়ি পড়তে হারকাতের উচ্চারণ, যেমন বা জবর বা। কিন্তু যদি বলতাম আমি আগে আগে বুঝবেন আমার কথা, আমি বলেছি হারকাতের, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? এমনি বা জবর বা তাড়াতাড়ি হলো, কিন্তু আপনি যদি বলতেন বা জবর বা, দেরি হলো না, এই এটা টানা হয়ে যাবে, যাকে বলবে মাঝ, মাঝ আমরা ইনশাল্লাহ সামনে শিখবো, ঠিক আছে। এখানে একটা কথা একটু খেয়াল করবেন, যদি আপনি হারকাত টানেন সেটা গুনাহ হবে। কি হবে? হারকাত টানা হারাম, মনে রাখবেন, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব কখনো যেন হারকাত না টানা হয়, ঠিক আছে। দেখেন তারপরে হারকাতের তিনটা পয়েন্ট আমাদের শেষ। প্রথমত হারকাত কাকে বলে, হারকাত কাকে বলে আমরা জানলাম, এক জবর জের জবর পেশ যদি একটু হারকাত বলা হয়। তারপরে হারকাতের উচ্চারণ, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তারপর হারকাত কোথায় থাকে, হারকাত থাকে, হারকাত মানে কি, জের জবর পেশ, এক জবর এক জের এক পেশ, ওটা কোথায় থাকে, জের থেকে অক্ষরের নিচে, জবরের পেশ থেকে অক্ষরের উপর, ঠিক আছে, মনে থাকবে। এ হলো পড়া, আমাদের হারকাতটাও শেষ ইনশাআল্লাহ। তো আমরা তৃতীয়টায় যাব, তৃতীয়টাও প্রায় সেম, খালি একটু পার্থক্য আছে। তিন নম্বরটা আমি লিখি, আমাদের তিন নম্বরটা ছিল তানবিন। কি ছিল? তানবিন।
তানবিন। তানবিনটা আর হারকাতটা প্রায় সেম, পার্থক্যটা হলো একটু পার্থক্য আছে, সেটা আমরা সামনে এখন এখন শিখবো। তো তানবিনটাও সেম প্রোগ্রামটা লিখি আগে। হ্যাঁ, তানবিনটা কাকে বলবে আগে সেটা দেখি। আগে দাগ দিই। দেখেন একটু চেনা চেনা লাগছে না? যেমন দেখেন এখানে আছে কয়টা জবর? দুইটা। এখানে আছে কয়টা জের? দুইটা। এখানে আছে কয়টা পেশ? দুইটা। তাহলে তানবিন কাকে বলে আমাদের দেখেন অনেকের মাথায় চলে আসছে। যখন আমরা পড়লাম একটা জবর, একটা জের, একটা জবর, একটা পেশ, মানে জের জবর পেশ যদি একটি হয় তখন আমরা পড়লাম হারকাত, তাই না? মানে জের জবর পেশ যদি একটি, এখানে কিন্তু আছে দুইটা, আমি পরে একটু কল্পনা করছি, ঠিক আছে? যেমন জের জবর পেশ যদি দুইটি হয়, সরি, জের জবর পেশ যদি একটি হয় হারকাত বলা হয়, তাই না? এবার এবার দেখেন লেখা আছে জের, মানে একসাথে দেখেন, জের জবর পেশ যদি দুইটি হয় তাকে বলা হবে তানবিন। সহজ না? খুবই সহজ, ঠিক আছে? কিভাবে সহজ আমি একটু পরে দেখি। যেমন দেখেন তানবিন কাকে বলে। তানবিনের পয়েন্ট দুইটা, কয়টা? দুইটা। প্রথম পয়েন্ট, তানবিন কাকে বলে আমাদের জানতে হবে। তো আমরা কাকে বলে তানবিন সেটা আগে জানি। জের জবর পেশ যদি দুইটি হয় তানবিন বলা হয়। যেমন দেখেন আমরা হারকাত পড়ছিলাম, এক জব এক জব জের জব, সরি লেখা ভুলে যাচ্ছে, এটা হারকাত, ঠিক আছে? হারকাত। তো হারকাতের পার্থক্য আর তানভিনের পার্থক্য বোঝা যাচ্ছে। হারকাতে ছিল একটা জের, একটা জবর, একটা পেশ। তানভিনে আছে দুইটা জের, দুইটা জবর, দুইটা পেশ। তো আমরা এবার ক্লিয়ারলি বুঝতে পারলাম, জের জবর পেশ যদি একটু হারকাত বলা হয়, জের জবর পেশ যদি দুইটি হয় তানভিন বলা হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সামনে এগোচ্ছি। যারা বুঝতে পারেননি ভিডিওটা স্কিপ করে করে রিভাইন্ড করে করে দেখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ তাহলে একটু ক্লিয়ার হবে। তারপরে তানভিনের একটা উচ্চারণ আছে, যেমন হারকাতের উচ্চারণ আছে তাড়াতাড়ি পড়তে হয়, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, একটু পার্থক্য আছে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় প্লাস তার সাথে কিছু যুক্ত হয়। যেমন দেখেন তানবিনের উচ্চারণে নুন সাকিন যুক্ত হবে। কি যুক্ত হবে? নুন সাকিন। নুন সাকিন, আবার এখানে একটা প্রশ্ন আছে, নুন সাকিন কোথায় পেলাম আমরা? নুন সাকিন একটা অক্ষর, নুন একটা অক্ষর, তার উপর সাকিন থাকতে হবে। যেমন এই যে আমি একটু দেখাই, এই যে এই যে এই অক্ষরটা, এই অক্ষরটার নাম নুন, ঠিক আছে? এই অক্ষরের নাম নুন, নুন। এর উপরে এই যে চিহ্নটা দেখছেন, এটার নাম সাকিন। কি? সাকিন। তো তানভিনের যে উচ্চারণ তার সাথে এই নুন সাকিন যুক্ত হবে, মানে বাংলায় বোঝাই দন্তের ন যুক্ত হবে। কি যুক্ত হবে? দন্তের ন, ঠিক আছে? যেমন দেখেন বার সাথে আমি একটা অক্ষর লিখি আগে, অক্ষর লিখে দেখাই। এই অক্ষর নাম বা, বা দুই জবর, ঠিক আছে? বা দুই জবর, দুই জবর আছে যেহেতু, দুই জবর আছে আমি একটু পড়ি, ঠিক আছে? একটু মনে রাখবেন যে তানভিনের উচ্চারণে নুন সাকিন যুক্ত হয়, ঠিক আছে? দেখেন দেখেন তানভিন দুই জবরটা তানভিন, কিন্তু আরেকটা কথা বলি, একটা অক্ষরে যে একবারে দুই জবর দুই পেশ একবার থাকবে সেটা বিষয় না, যে কোনো একটা থাকবে। যেমন হয় দুই জের থাকবে, দুই জবর থাকবে, দুই পেশ থাকবে, যে কোনো একটা থাকতে পারে। অথবা এক জবর থাকবে, এক জের থাকবে, এক পেশ থাকবে, ঠিক আছে? সামনে আমরা ভালো করে শিখবো। তো এখানে আছে বা দুই জবর, তাই না? বা দুই জবর কিভাবে হলো আমরা সেটা এখন পড়বো, ঠিক আছে? ইনশাল্লাহ দেখেন, আগে আমরা দুইটা জবর, যেহেতু দুইটা জবর আছে আমরা আগে বানান করবো, একটা আমরা ভেঙে ভেঙে পড়বো, ঠিক আছে? আমি এখানে একটু লিখি ওখানে সুবিধার্থে। যেমন দেখেন ভেঙে বোঝাচ্ছি, বা দুই জবর, তাই না? আমি আগে বা জবর, একটা জবর আগে বানান করবো, বা জবর বা। কি? বা জবর বা, তো বা জবর বা বানান করলাম। এই যে পরের যে জবরটা থাকলো সেটা কি বললাম? তানভিনের উচ্চারণ নুন সাকিন যুক্ত হয় না? তার মানে কি? তার মানে সরি, তো তার মানে হলো তানভিনের যে পরের যে জবরটা থাকবে সেটা হবে নুন সাকিন। কি হবে? নুন সাকিন। নুন সাকিন যদি হয়, বা জবর বা, বা মিলবে কার সাথে? যেহেতু মিলবে মানে তার যুক্ত হবে, বা মিলবে বা বা যুক্ত হবে নুনের সাথে। নুনের সাথে মানে নুন সাকিন, বলে গেলাম না? নুন সাকিন পড়লাম না? এই যে নুন, এর উপর সাকিন, ঠিক আছে? যে কোনো অক্ষরের উপর যদি এই যে দুই জবর থাকে, দুই জের থাকে, দুই পেশ থাকে, তাহলে নুন সাকিন যুক্ত হবে, ঠিক আছে? যেমন দেখেন বা দুই জবর বান বলতে পারেন, বা বা জবর বা, বা মিলবে নুনের সাথে বান। যেমন আমি একটু লিখি, বা জবর বা, বা একের বা, বা মিলবে বললাম নুন সাকিন মানে দন্তের ন, বা মিলবে নুনের সাথে বান, ঠিক আছে? এবার আমি একটু ঘুরাই দিই, আমি একটু কল্পনা করি, হ্যাঁ? বা দুই জবর যদি বান হয়, এবার তা দুই জবর কি হবে? তান। সা দুই জবর সান, জিম দুই জবর জান, তারপরে লাম দুই জবর লান, মিম দুই জবর মান, তারপরে সিন দুই জবর সান, তারপরে কাপ দুই জবর কান, ফা দুই জবর ফান। একই পার্থক্য, একই কথা, শুধুমাত্র অক্ষরটা চেঞ্জ হয়েছে। যেমন দেখেন একটা লিখি, পরবর্তী অক্ষর আমি একটা লিখছি, একটু দেখবেন। প্রতিটা অক্ষর যেহেতু নুন থাকে, আমার প্রতিটা তানভিনে, প্রতিটা এই তানভিনের তিনটা পয়েন্টে যেহেতু নুন থাকে যুক্ত হবে, আমি সুন্দরভাবে একটু দেখবো। আমি একটা লিখছিলাম বা অক্ষর, এবার লিখবো তা, তা না, অন্য একটা অক্ষর লিখি, যেমন হা।
এই যে অক্ষরটার নাম হা, ঠিক আছে। এর উপর আমরা দুই জবর দেবো, ঠিক আছে। যেহেতু দুই জবর দিয়ে পড়লাম, ঠিক আছে। এটা কিন্তু আলাদা, একটু ধরে ওইদিকে ধরে নিন, হ্যাঁ। হা দুই জবর, আমি একটু সমান সমান দিই, ঠিক আছে। হা দুই জবর, প্রথমে আমি দুইটা জবর বানান করবো, যেহেতু দুইটা তানবিন আছে বানান করিনি আগে একটা। হা জবর হা, হা মিলবে কার সাথে? নুনের সাথে। কারণ কি বললাম যে তানবিনের উচ্চারণে কি যুক্ত হয়? নুন সাকিন। তো হা মিলবে নুনের সাথে। প্রতিটা অক্ষর যাই পড়েন খালি নুন সাকিন যুক্ত হবে তানবিনের সাথে, ঠিক আছে। এই ছিল আমাদের তানবিন। তো একটু এবার যে যে দুই জায়গায় দুই দুই পেজ দিয়ে বোঝাই, ঠিক আছে। দেখেন, এবার দুই জেড দিয়ে বোঝাবো, ঠিক আছে। হা দুই জেড, হ্যাঁ, হা দুই জেড। তো হা দুই জেড পড়ার হচ্ছে সেম সেম নিয়ম, যেমন হাজের হি, এই যে হাজের হি একটা আগে বানান করে নেবো, যারা পারি আমি পরে শিখাই দেবো, ঠিক আছে। প্রথমে একটা বানান করবো, মানে যে হায় একটা জের হি প্লাস মানে যোগ, যেহেতু যোগ করবো পরেরটা হবে নুন সাকিন, মানে হাজের হি, হি মিলবে নুনের সাথে, বার মতো হয়ে গেল, দেখে নিন নুন, হ্যাঁ নুন হবে, হ্যাঁ। তো হাজের হি, হি মিলবে নুনের সাথে হিন, যেমন হাজের হিন এভাবে পড়তে পারেন, বা হাজের যেমন একসাথে এখানে এখান থেকে দেখেন হাজের হি, হি মিলবে নুনের সাথে হিন, মানে যুক্ত হচ্ছে, ঠিক আছে। এগুলো পড়া। এবার পেজ দেখবো, ঠিক আছে। যেমন বুঝলাম না, একটু বুদ্ধি করলাম, এই যে হাই দুই পেজ দিলাম, ঠিক আছে। এটা কিভাবে পড়বো? যেমন দেখেন, একই থাক, আমি শুধুমাত্র বোঝাচ্ছি আপনাকে, বুঝবেন। হাইয়ের উপর দুই পেশ আছে না? হ্যাঁ, দুই পেশ আছে। তো প্রথমটা একটা বানান করে নিব, ঠিক আছে। যেমন হা পেশ হু, ঠিক আছে। পরটা কি? পরে বললাম না তানবিন উচ্চারণ নুন সাকিন যুক্ত হয়, তাহলে হা পেশ হু একটা বানান করলাম, পরটা কি হবে? নুন সাকিন। নুন সাকিন, হা পেশ হু, হু মিলবে নুনের সাথে হুন, ঠিক আছে। আপনি এভাবে বলতে পারেন, হা দুই পেশ হুন, হা পেশ হু, হু মিলবে নুনের সাথে হুন, একই কথা। শুধু আপনি একটু ভেঙে বললেন আর একটু ডাইরেক্ট বললেন, মানে ডাইরেক্ট বলে সময়টা বাঁচলো, কিন্তু এটা বুঝতে পারলেন। যদি ভেঙে ভেঙে বলেন তাহলে বুঝতে পারলেন, ঠিক আছে। তো আমাদের এই ছিল তানবিন, ঠিক আছে। তো এই যে সাকিন চিহ্নটা আমার শেখা হয়ে গেল। ৪ নাম্বারটা আমাদের ছিল সুকুন বা সাকিন, ঠিক আছে। আমি একটু তাও দেখাচ্ছি, ঠিক আছে। আমরা পরবর্তী স্টেপে চলে গেলাম। যারা বুঝবেন না কমেন্ট করবেন, আর যদি একদমই বুঝতে না পারেন ভালো করে ভিডিওগুলো দেখবেন। ৪ নম্বরটা, ৪ নম্বরটা ছিল সুকুন। কি ছিল? সুকুন। লিখছি দেখবেন, সুকুন। সুকুন বলতে বোঝায় একটা চিহ্ন, কি বোঝায়? চিহ্ন। যেমন দেখেন, কিছু অক্ষর আছে, যেমন কোন অক্ষরের সাথে আকার হকার হস্যিকার কিছু না, যেমন দেখেন ব, ত, যে কোনো অক্ষর হতে পারে, ত, তারপরে বর্গের জ, তারপরে ল, এই এই অক্ষরটা কিভাবে হবে সেগুলো বোঝাতে, সেগুলো আমার দরকার আছে, সাকিনের দরকার হবে। যেমন দেখেন, লাম জবর যদি হতো তাহলে লাম জবর লা হতো, কিন্তু যদি সাকিন লামের উপর সাকিন থাকে তাহলে হবে ল। জিন জবর যা হতো, কিন্তু যদি জিনের উপর সাকিন থাকে তাহলে হবে বর্গের জ। যদি তাইর তা জবর তা, তা হয়তো, তা জবর তা হয়তো, কিন্তু যেহেতু তাইর উপরে সাকিন থাকবে সেহেতু হবে ত, শুধু ত। সেগুলো মিলাইতে হবে। আর একটা কথা, সাকিন একা একা পড়া যায় না। তো সামনে আমরা দেখছি, একটু শিখে ভালো করে দেখেন। দেখেন, এটা সুকুন। সুকুনের একটা চিহ্নটা আমি দেখাচ্ছি, যেহেতু দেখেছি আগে দেখাই। এই যে এই সুকুনটা, এই সুকুনটা আপনাদের মনে রাখতে হবে। এই চিহ্নটা অনেকের এভাবে আছে না, অনেকের এইভাবে আছে পেশের মতো, ঠিক আছে। দর্জন আছে না, এভাবে আছে না, এরকম ভাবে আছে। তো এইভাবে বলতে পারেন, তবে এইভাবে আমাদের কারিয়ানা নিয়মে নাই। কারণ কি, এগুলো মাদ্রাসার ছেলেপেলে ভালো বুঝতে পারবে। এগুলো এই চিহ্নটা যারা জেনারেল লাইনে পড়ে তারা ভালো বুঝতে পারবে। তো এই জন্য আমরা এই চিহ্নটা দিয়েছি, আপনি এই চিহ্নটা অ্যাভয়েড করবেন। এই চিহ্নটা আপনার দরকার নাই, ঠিক আছে। যদি ভালো লাগে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই চিহ্নটা কিভাবে হলো আমরা সেটা দেখতে হবে। আমাদের বইতে আছে, তো একটু ভালো কথা, বইটা দেখতে বইয়ের কথা বলতে বলতে মনে পড়ে গেল। তো আমি যে বইটা দিয়ে শেখাচ্ছি সেই বইটা দিয়ে আপনাকে এখন দেখা দিচ্ছি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই বইটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে এই বইটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই বইটার মাধ্যমে, এই বইটার যা যা আছে ইনশাআল্লাহ এর মধ্যে, এটা হলো কায়দা। এটা কি কায়দা? এর সাথে কিছু সূরা আছে, ৮ থেকে ৮টা কি ৯টা সূরা আছে, ঠিক আছে। আমপারার শেষের দিকের সূরা। তো দেখেন, এই বইটার মাধ্যমে আমি পড়াচ্ছি, ঠিক আছে। এই বইটার ভিতরে যা যা আছে আমি সেভাবে পড়াদের নিয়মে পড়াবো, ঠিক আছে। আমি বলছিলাম যে আমি সহি পদ্ধতিতে দ্রুত কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সহকারী শিক্ষক, তো আমি এই পদ্ধতিটাই পড়াচ্ছি, ঠিক আছে। তো এই যে এই বইটার মাধ্যমে আমি সব পড়াবো, আপনারা সবাই বইটা ফলো করবেন, ঠিক আছে। তো এই বইতে আছে যে এই সুকুন চিহ্নটা কিভাবে হলো। ডাল যদি দুইটি হয় সুকুন চিহ্ন হয়ে যাবে। কি চিহ্ন হবে? ডাল যদি দুইটি হয় সুকুন চিহ্ন হবে। ডাল বলতে কি বোঝায়? ডাল মানে কি, এখানে কি গাছের ডাল? না, গাছের ডাল হবে না। এখানে হবে দাগ। ডালকে বোঝানো হচ্ছে দাগ দিয়ে, যেমন এই একটা দাগ, এই একটা দাগ।
এই একটা দাগ এই একটা দাগ কি বোঝানো হচ্ছে ডাল, সেহেতু এখানে একটা ডাল দুইটা ডাল। তো তাহলে আমরা বলতে পারি ডাল যদি দুইটি হয় সুকুন চিহ্ন হয়ে যায়। সহজ না? খুবই সহজ। তাহলে আমরা যদি বলি ডাল যদি দুইটি হয় সুকুন চিহ্ন হয়ে যায়, ঠিক আছে? তো এই চিহ্নটা আমরা চিহ্ন রাখবো, ঠিক আছে? আর একটা কথা, যদি কোনো অক্ষর সুকুন থাকে সেই অক্ষর একা একা পড়া যায় না। আমি একটু দেখাই। এই যে নুন সাকিন, এই নুন সাকিন একা একা ধরেন নুন সাকিন না, যে কোনো অক্ষর সাকিন থাকতে পারে, ঠিক আছে? এই যে নুনের উপরে সাকিন চিহ্নটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? নুন সাকিন আমি পড়তে পারবো না। বলতে পারেন প্রতিবন্ধী, প্রতিবন্ধী মানুষ কি একা একা চলতে পারে? নিশ্চয় না। এমনি নুন সাকিন একা একা কিছু করতে পারবে না যদি আগে কিছু না, যেমন আগে কিছু যোগ না করি। যেমন ধরেন এই যে একটা অক্ষর, ঠিক আছে? এই অক্ষরটা পরে দেখি, এই অক্ষরটা পরে দেখি, কারণ এই অক্ষরের একটু ঝামেলা আছে। এই যে এই অক্ষরটা লিখলাম বা, বা এর উপর, ঠিক আছে? সরি, এই যে বায়ের উপর জবর দিলাম, ঠিক আছে? নুন সাকিন ধরেন এটা আপাতত বাদ, এটা এটা হচ্ছে ঢেকে রাখেন। এই নুন সাকিন, নুন সাকিন কি? কিছুই না। কিন্তু বা জবর বা, বা মিলবে নুনের সাথে বান। যদি থাকতো তা, তা জবর তা, তা মিলবে নুনের সাথে তান। তার মানে কি বুঝলেন? যদি কোনো অক্ষর সাকিন থাকে সে অক্ষর একা একা পড়া যায় না। কিভাবে পড়তে হয়? হারকাতের সাথে মিলাইতে হয়। কিভাবে মিলাইতে হয় দেখুন, দেখেন। এই যে এটা হারকাত না, এই অক্ষরটার নাম তা, ঠিক আছে? আমরা পরে ইনশাল্লাহ সব শিখবো। এই অক্ষরটার নাম তা, তার উপরে জবর আছে না, মানে হারকাত। জবরটা কি? এক জবর এক জবর এক পেশে তো হারকাত। তো হারকাতের বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায়, সাকিন অক্ষর মানে যে কোনো সাকিন অক্ষর থাকতে পারে। এখানে আছে আমি দিছি নুন, মিম থাকতে পারে, সিন থাকতে পারে, লাম নুন মিম যে কোনো অক্ষর থাকতে পারে, ঠিক আছে? ওয়াও ইয়া যে কোনো অক্ষর থাকতে পারে। তো হারকাতের বামে, এই যে হারকাত না, হারকাত বাম তো এদিকে হচ্ছে, তাই না? হারকাতের বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায়, সাকিন অক্ষর মানে কোন অক্ষরের উপর সাকিন থাকলে সেই অক্ষরকে সাকিন অক্ষর বলবে, ঠিক আছে? যেমন এখানে নুনের উপর সাকিন তো নুন সাকিন। তো হারকাতের বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয়, যেমন আমি পড়েছিলাম যোগ করে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু যোগ দেওয়া যাবে না, আবার অঙ্ক করে না অনেকে আবার, ঠিক আছে? যেমন দেখেন একটু বাংলা লিখছি, ঠিক আছে? বাংলা লেখা জায়েজ নাই, বাংলা লেখা উচিত না, ঠিক আছে? তবে আমি বাংলা লিখে বোঝানোর ক্ষেত্রে লিখছি, ঠিক আছে? এখানে তা যাবার তা, তা মিলবে নুনের সাথে তান, এবার পড়া যাবে। কিন্তু নুন সাকিন কি? নুন সাকিন শুধু শুধু পড়া যাবে না, ঠিক আছে? আমি কিন্তু শিখাইছি নুন সাকিন মানে দন্তের না, ওই যে বোঝানোর ক্ষেত্রে শিখাইছি, ঠিক আছে? কিন্তু নুন সাকিন কিন্তু দন্তের না, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমরা সামনে শিখবো। আমাদের সুকুনের কাজ শেষ। এবার আমাদের পরবর্তী যেটা ছিল 5 নম্বর, 5 নম্বরটা ছিল তাসদিদ। আগে এটা মুছে নিই ইনশাল্লাহ, তারপর তাসদিদে যাই। তো দেখেন 5 নম্বরটা আমাদের ছিল, 5 নম্বরটা আমাদের ছিল তাসদিদ। তাসদিদ, তাসদিদটাও একটা চিহ্ন। কি? তাসদিদ একটা চিহ্ন। এটা কিভাবে আমরা দেখাই? এই যে আমরা সাকিন চিহ্ন পড়লাম না, সাকিন একটা চিহ্ন, এই এমন, ঠিক অমনই ওর থেকে এইটা মনে রাখেন। ডাল যদি দুটো সুকুন চিহ্ন হয়ে যায় তেমনি আমরা একটু দেখি, ডাল দিয়ে পড়বো, ঠিক আছে? এই যে এই চিহ্নটার নাম, এই যে এই চিহ্নটার নাম তাসদিদ। কি? তাসদিদ। তাসদিদটা হলো কিভাবে সেটা আমাদের জানতে হবে। ওই বইয়ের নিয়মে সহি পদ্ধতিতে যে বইটা আমি পড়াচ্ছি ওই বইটা, ঠিক আছে? 1 2 3 এখানে কয়টা ডাল তাহলে পাইলাম? তিনটা। একটা দুইটা তিনটা ডাল, মানে কিন্তু বারবার বলছি গাছের ডাল না, ডালকে এখন ধরে আমরা ধরে নিয়েছি দাগ। যেমন একটা দাগ, দুইটা দাগ, তিন দাগ। আপনি যদি বলতে পারেন যে তিনটা দাগ, তাহলে ডাল, কোনো সমস্যা নেই, আপনি বুঝতে পারলে হলো, ঠিক আছে? দেখেন 1 2 3, তাহলে আমরা বলছি ডাল যদি তিনটি হয় তাসদিদ চিহ্ন হয়ে যায়। আমাদের বইতে ছন্দ আছে। যদি কেউ আমাদের জিজ্ঞেস করে, আমাদের বইতে আমি যদি ছাত্রদের জিজ্ঞেস করি বলতো তাসদিদের ছন্দটা বা তাসদিদ কাকে বলে, ও বলবে হুজুর ডাল যদি তিনটি হয় তাসদিদ চিহ্ন হয়ে যায়। বুঝাই দেবো তাসদিদ তিনটা কিভাবে ডাল হলো। একটা দুইটা তিনটা, এই যে তিনটে ডাল। তিনটা ডাল বলতে তিনটা দাগকে বোঝানো হয়েছে, ঠিক আছে? ডাল যদি তিনটা হয় তাসদিদ চিহ্ন হয়ে যায়, ঠিক আছে? তারপরে এই তাসদিদের কাজ আমি সামনে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? না, এখন শিখাচ্ছি। যেমন দেখেন এই তাসদিদ দুইবার পড়তে হয়। কয়বার? সাকিনি কাজ ছিল মিলানো, এই তাসদিদের কাজ মিলানো, তবে দুইবার। কিভাবে একটু দেখি, আগে দেখবো। আর একটা কথা, এই যে তাসদিদটা অক্ষরের উপর থাকবে, কি থাকবে? অক্ষরের উপরে। যেমন দেখেন একটু লিখি, এই যে নুন, নুনের উপরে তাসদিদ দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তাসদিদ দিয়ে দিলাম। এই যে এখানে একটা অক্ষর দিলাম, এই এটা দিয়ে বোঝায়, ঠিক আছে? এই যে জবর দিলাম, ঠিক আছে? দেখেন তাসদিদ বললাম না, কোনো অক্ষরের উপর যদি তাসদিদ থাকে সেই অক্ষরটা দুইবার পড়তে হয়। কিভাবে দুইবার পড়তে হবে দেখি। যেমন হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, নুন জবর না, আন না, এইভাবে পড়তে হবে। তো এই জন্য আমরা বললাম তাসদিদ দুইবার পড়তে হয়। যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভালো করে বোঝেন।
কোনো অক্ষরে যদি তাসদিদ থাকে সে অক্ষর একা পড়া যায়, মানে একবার না দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। যেমন একবার হারকাতের মধ্যে মিলাইতে হয়, যেমন আগে পড়লাম না, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, তেমনি আগে মিলাবো হামজা জবর আ মিলবে নুনের সাথে আন। এর মধ্যে দেখবো নুনের সাথে কি আছে, জবর না জের না পেশ। এখানে আমি আপাতত জবর দিয়েছি, জবর দিয়ে বুঝেন। তখন হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, আগে মিলাবো সাকিনের মতো। তারপরে আবার নুনের উপর কি আছে বা নুনের সাথে কি আছে, যে না জবর না জের, দুই জবর দুই জের দুই সে থাকতে পারে, ঠিক আছে। তো সেটা দেখবো। তো আমি একটু পড়ি, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, নুন জবর না আন্না, ঠিক আছে। এটা আমাদের তাসদিদের কাজ, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিয়ে পড়াচ্ছি। দেখেন, এতক্ষণ এতক্ষণ ছিল আন্না, এবার অন্য একটা অক্ষর দিই। হামজা জবর মিলবে অক্ষরটার নাম বা, ঠিক আছে। তাসদিদ দিয়ে দিলাম, ঠিক আছে। যেমন দেখেন, এবার সেম নিয়মে আগে মিলাবো তারপরে পড়বো, ঠিক আছে। হামজা জবর মিলবে আগে কার সাথে? বাইয়ের সাথে। যেহেতু তাসদিদ আছে আগে সাকিনের মতো মিলাবো। মানে হামজা জবর মিলবে বাইয়ের সাথে আব, এরপরে বা জবর বাইয়ের সাথে কি আছে, জবর না জের না পেশ? বাই জবর জবর আছে, তাহলে হামজা জবর মিলবে বাইয়ের সাথে আব, বা জবর বা, আব্বা। সুন্দর লাগলো না? আব্বা, আব্বা বানান করে শিখে গেলেন, আব্বা, ঠিক আছে। এভাবে আমাদের তাসদিদ পড়তে হবে। তো আমরা ষষ্ঠ নম্বরটা দেখবো। ষষ্ঠ নম্বরটা দেখে দিত, 6 নম্বরটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, তো একটু আগে বলে নিই। 6 নম্বরটার নাম তাজবিদ। তাজবিদ বলতে বোঝাচ্ছি যে, তাজবিদ তো বোঝাই কোরআন যে আপনি পড়বেন। এতক্ষণ যে পাঁচটা শিখেছেন সে পাঁচটা অনেকে শিখায়। তো 6 নম্বরটা যেটা, সেটা অনেকে শিখায় না। পড়াই ঠিক আছে, কিন্তু শিখায় না যে তাজবিদ কি, কিভাবে পড়তে হয় সেটা শিখায় না, অনেকে শিখায় না। আমি তো আর বদনাম করছি না, আমি যতদূর জানি, আমি যতদূর পেয়েছি আমি সেটা বলতেছি। দেখেন, 6 নম্বরটা আমরা লিখবো এখন তাজবিদ। আমরা যেহেতু লিখছিলাম, যারা দেখেননি বা এখন দেখছেন, একটু দূরে থেকে ভিডিও দেখছেন, তারা আগে থেকে দেখেন, প্রথমে 2 থেকে 3 মিনিটের ভিতরে ওখানে দেখে আসেন। তো 6 নম্বরটা তাজবিদ। তাজবিদ, তাজবিদ, ঠিক আছে। এই যে 6 নম্বরটা তাজবিদ। তাজবিদ বলতে বোঝায়, আমি তো বললাম, কোরআন পড়তে যে নিয়ম দরকার হবে, বা যাকে বাংলাতে বলে গ্রামার, বাংলাতে বলে গ্রামার, আর আরবিতে বলে তাজবিদ, আর ইংলিশে বলে ইংলিশ গ্রামার, সরি, আহ আরবিতে বলে তাজবিদ, যদিও বাংলা লিখেছি। ইংলিশে বলে গ্রামার, বাংলায় বলে ব্যাকরণ, ঠিক আছে, বা নিয়ম কানুন, ঠিক আছে। শর্টকাটে বলি, তাজবিদ কাকে বলে? তাজবিদ তাকে বলে, কোরআন পড়তে, সহি করে কোরআন পড়তে যেসব নিয়ম কানুন দরকার হয়, ওইসব নিয়ম কানুনকে তাজবিদ নামে ডাকা হয়, ঠিক আছে। আমরা ছন্দের সাথে পড়ি, আমি তো ছন্দটা বলি, সুন্দর লাগবে দেখবেন। হ্যাঁ, যদি আমাদের কেউ জিজ্ঞেস করে, আমাদের আমি যদি কোনো আমার ছাত্রদের জিজ্ঞেস করি, বলো তো তাজবিদ কাকে বলে, ও বলবে কি জানেন? আমি যা বললাম তাই, কিন্তু ছন্দের সাথে বলবে, সুরের সাথে। যেমন দেখেন, সহি করে কোরআন পড়তে যেসব নিয়ম দরকার হয়, ওই সব নিয়ম কানুনকে তাজবিদ নামে ডাকা হয়। আমার ছাত্র ইনশাল্লাহ এইভাবে বলবে। আমরা এইভাবে কারিয়ানা যারা পড়াই, এইভাবে সুর দিয়ে ছন্দের সাথে পড়তে শেখাই, ঠিক আছে। তো আরেকটা বিষয়, তো আমাদের 6 নম্বরটা শিখা শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্ত, ঠিক আছে। যখন আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অক্ষর পরিচয়ের অক্ষরগুলো দেখবো, আরবিতে কত অক্ষর আছে, কিভাবে হয়, বড় হাতের গুলা, ছোট হাতের গুলা, ইনশাল্লাহ আমরা সেগুলো শিখবো, ঠিক আছে। আর একটা কথা, তো আমি এই যে এই বইটা শিখতেছি, ঠিক আছে। এই বইটা যেমন, এই বইটাতে লেখা আছে আহ, সহি পদ্ধতিতে দ্রুত কোরআন শিক্ষা ফাউন্ডেশন, ঠিক আছে। আমি এই ফাউন্ডেশনের শিক্ষক, ঠিক আছে। তো সহকারী শিক্ষক। তো এই বইটার মাধ্যমে আমি বিভিন্ন এলাকাতে পড়াই থাকি, বিভিন্ন এলাকা, মাদ্রাসা, মক্তব, ঠিক আছে, পড়াই থাকি। তো মাদ্রাসা মানে আমি কিন্তু প্রাইভেট মাদ্রাসায় পড়াই, মানে আমি নিজে নিজে পড়াই, কোনো চাকরি করি না, ঠিক আছে। টিউশনই বলতে পারেন দেখেন। তো তারপর দেখেন, এই যে এটা, এই বইটা মাধ্যমে আমি সবাইকে শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। অনলাইনে যেহেতু শিখাবো, যারা আমার সাথে, যারা পিডিএফ চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আর যারা এইভাবে হাতে হাতে চান, মানে এই যেমন বই একটা দেখা যাচ্ছে, এই বই যারা চান তারাও যোগাযোগ করবেন, নিচে কমেন্টে নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। কোনো সমস্যা নেই, ঠিক আছে। আজকের মতো এ পর্যন্তই। তো সবাইকে আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনাকে আল্লাহ আমাকে এবং আল্লাহ পাক আপনাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করে দেয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে শিখবো। আসসালামু আলাইকুম।